আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। শিমুল মেমোরিয়াল নসরত স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি সাবরিনা সাথী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নসরত স্কুল অ্যান্ড কলেজ। প্রতিদিন তোমাদের ক্লাসে যাওয়ার আগে করোনা বিষয়ক এই সময়ে তোমাদের কি কি করা উচিত বা কি করা উচিত না এসব নিয়ে আমরা বলে থাকি, তাই না? তো পুষ্টিকর খাবার তো নিশ্চয়ই খাচ্ছ, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকছ এবং বাইরে যাচ্ছ, সেটা তো আছে। এর আগে আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে আমাদের বিভিন্ন ধরনের অনলাইনে আজকাল কি করা যাচ্ছে, ইংলিশের বিভিন্ন ধরনের কোর্স করা যাচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু এই যে অনলাইনে ইংলিশের স্পোকেন প্লাস রাইটিং এর উপরে তোমরা কি করতে পারো, দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন কোর্স করতে পারো। এছাড়াও কি করতে পারো, বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, যেমন দেখো অন্যরকম পাঠশালা, 10 মিনিট স্কুল, খান একাডেমি, এরকম বিভিন্ন ধরনের সাইট রয়েছে যেগুলোতে তোমরা কি করতে পারো, বিভিন্ন ধরনের এই যে লেখাপড়ার যে জ্ঞান রয়েছে এটার পাশাপাশি দেখা যাচ্ছে বিজ্ঞান বা যে বিষয় তোমার ভালো লাগে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে যেগুলো নিয়ে তোমরা কি করতে পারো, তোমরা ক্লাসগুলো দেখতে পারো বা সাইটে বিভিন্ন জিনিসের যে তোমার বিশ্লেষণ করা হয় বা বিভিন্ন পরীক্ষামূলক যে বিষয়গুলো দেওয়া হয় সেগুলো দেখেও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে পারো বা শিখতে পারো। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের পাঠের বিষয় পদার্থ ও শক্তি, অধ্যায় পঞ্চম। গতদিন আমরা কিন্তু এই ক্লাসটা শুরু করেছিলাম, আজকে আমরা এই ক্লাসটা কি করবো, এই অধ্যায়টা শেষ করব। তো শিখন ফলে দেখো কি কি রয়েছে এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখতে পারবে। তাপ সঞ্চালন সম্পর্কে বলতে পারবে, তাপ সঞ্চালনের প্রক্রিয়া সমূহ ব্যাখ্যা করতে পারবে, পদার্থের গঠন বর্ণনা করতে পারবে। এখন আমরা দেখে নিই আজকের ক্লাসে আমি তোমাদের সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আলোচ্য বিষয়সূচিতে কি কি রয়েছে, তাপ সঞ্চালন, তাপ সঞ্চালনের পদ্ধতি, আলোর সঞ্চালন, পদার্থের গঠন, পদার্থের অবস্থা। তাহলে দেখো এই যে শুরুতে আমি বললাম তাপ সঞ্চালন। তো তাপ কি, তাপকে আমরা চোখে দেখতে পাই? দেখতে পাই না। তাপ হচ্ছে কি, আমরা কি করতে পারি, আমাদের ইন্দ্রিয় দ্বারা মানে অনুভব করতে পারি বা ত্বক দ্বারা কি করতে পারি, অনুভব করতে পারি। আমরা কিন্তু এটা বায়ুর মধ্যে কি করতে পারি না, চোখে দেখতে পারি না। যখন আমাদের ঠান্ডা গরম লাগছে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে তাপটা কম বেশি হচ্ছে, না হচ্ছে তোমার বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে। তাহলে দেখো তাপ সঞ্চালনটা কি, সবসময় তো তাপ দেখা যায় যে কোনো একটা বস্তুতে একই রকম থাকে না, তাই না? তাহলে যখন উচ্চ তাপমাত্রার স্থান থেকে তাপ পরিবাহিত হয়ে কি হবে, নিম্ন তাপমাত্রার স্থানে যাবে, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো তাপ সঞ্চালন। তার মানে দেখো উচ্চ তাপমাত্রা মানে আমি বুঝাচ্ছি যে বেশি তাপমাত্রা যেখানে আছে সেখান থেকে আস্তে আস্তে কি হবে, যেখানে কম তাপমাত্রা আছে সেখানে কি হবে, প্রবাহিত হয়ে তাপ চলে আসবে। তাহলে দেখো এই যে তাপ সঞ্চালিত হচ্ছে এটা কিন্তু তিন ভাবে হতে পারে। কয় ভাবে হতে পারে আমি বললাম, তিন ভাবে হতে পারে, তাই না? তো দেখো তিন উপায়ে তো তাপ সঞ্চালিত হচ্ছে, তাহলে সেই তিন উপায়গুলো কি কি? একটা হচ্ছে কি পরিবহন, পরিচলন, আর আরেকটা হচ্ছে কি বিকিরণ। তাহলে দেখো তোমরা পাশেও দেখতে পাচ্ছ অ্যানিমেশনের প্রথমে যে চিত্রটা রয়েছে এখানে দেখো এটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে কিভাবে তাপ সঞ্চালিত হয় সেটা দেওয়া আছে। পরেরটা পরিবহন, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ সবার শেষে সেটা কি, সেটা হচ্ছে পরিচালন। তাহলে দেখো এখান দিয়ে কতগুলো অ্যারো চিহ্ন তোমরা খেয়াল করবে, দেখো যে অ্যারো চিহ্নগুলো কি হচ্ছে, এই যে প্রথমটার ক্ষেত্রে যেখানে বিকিরণ সেখানে দেখো উপরের দিকে যাচ্ছে, ডানে যাচ্ছে, বামে যাচ্ছে এবং নিচের দিকে যাচ্ছে। তার মানে কি চতুর্দিকে তাপটা কি হচ্ছে, সঞ্চালিত হচ্ছে। তার মানে যেটা বিকিরণ পদ্ধতিতে কি হচ্ছে, আমার বিকিরণ পদ্ধতিতে কিন্তু তাপটা চতুর্দিকে কি হবে, চারদিকে আমার সঞ্চালিত হবে। আর এর পাশে যখন দেখতে পাচ্ছ তোমরা পরিবহন, পরিবহনে দেখো যে কোনো একদিকে কি হচ্ছে, এই যে অ্যারো চিহ্নটা রয়েছে সেটা কিন্তু একদিকে যাচ্ছে। তার মানে আমার যখন পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হবে সেটা কি হবে, যে কোনো একদিকে তাপ সঞ্চালন করবে। আর পাশে যেটা দেখতে পাচ্ছ পরিচলন, পরিচলন পদ্ধতিতে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যারোটা রয়েছে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে কি এটাও কিন্তু কি হচ্ছে, পাশে না এটার মতো, এটার নিচ থেকে উপরের দিকে কি করছে, তাপটা সঞ্চালন করছে। এখন আমরা প্রত্যেকটা ডিটেইল একটু দেখে নিব। তো দেখো পরিবহন পদ্ধতিতে আমি বললাম যে তাপটা কি হচ্ছে, পাশে যে কোনো এক পাশে কি হচ্ছে তোমার সঞ্চালিত হচ্ছে। আর পরিবহন পদ্ধতিতে কি হবে, দেখো পদার্থের যে কণাগুলো রয়েছে, আমরা জানি যে পদার্থ কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। পদার্থের যে কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থান পরিবর্তন করবে না। স্থান পরিবর্তন না করে কি হবে, যে কণাটা উত্তপ্ত হবে
সেই কণাটা উত্তপ্ত হয়ে পাশের কণাকে কি করবে, ওই তাপমাত্রাটা ওখান থেকে সঞ্চালিত হয়ে পাশের কণাতে প্রবাহিত হবে। এভাবে পর্যায়ক্রমে একটা কণা থেকে আরেকটা কণাতে কি হবে, তাপ সঞ্চালিত হয়ে ধীরে ধীরে সেই বস্তুটা কি হয়ে যাবে, সেই বস্তুটা গরম হয়ে যাবে। তো সাধারণত দেখা যায় লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা, পিতল, এগুলো কি হয়, এগুলো যে কঠিন পদার্থ রয়েছে, ধাতব পদার্থ রয়েছে, এগুলোতে কিন্তু পরিবহন পদ্ধতিতে খুব দ্রুত কি হয়, তাপ সঞ্চালিত হয়। তো তোমরা পাশে একটু খেয়াল করে দেখো, এখানে একটা কি রয়েছে, এখানে একটা প্যান রয়েছে, নিচে কি হচ্ছে, আগুন জ্বলছে। তার মানে কি আগুনটা কিন্তু দেখো আর থেকে তাপটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে, কিন্তু এখান থেকে এই যে হাতলে একজন কি করছে, হাত দিচ্ছে যখন, সে কিন্তু হাতটা সরিয়ে ফেলছে। তার মানে কি তার হাতে অনেক বেশি তাপ লাগছে। এই যে আমি নিচে যখন তাপ দিলাম, তাপটা কিন্তু এটা যেহেতু ধাতব পদার্থ, তাপটা কিন্তু প্রবাহিত হয়ে এই যে পাশে আস্তে আস্তে এক কোণা থেকে আরেক কোণাকে উত্তপ্ত করে এইদিকে সঞ্চালিত হয়ে চলে এসেছে। তখন কি হয়েছে, হাতলটাও গরম হয়ে গেছে, আর যে ব্যক্তি ওটা স্পর্শ করছে তার হাতে কি হচ্ছে, তাপ লাগছে, ফলে সে কি করতে পারছে না, ওটা ধরে থাকতে পারছে না। তাহলে দেখো পরিবহন পদ্ধতির ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে বলি যে কিভাবে তাপটা সঞ্চালিত হচ্ছে। মনে করো ফার্স্ট বেঞ্চে তুমি বসে আছো আর তোমার বন্ধু কি হয়েছে, লাস্ট বেঞ্চে বসে আছে। এখন তোমার কাছে একটা কি আছে, তার কোনো বই আছে, তুমি বইটা তাকে ফেরত দিতে চাচ্ছ। তখন তুমি কি করলে, তুমি ওখানে বসে থেকে তোমার পিছনে যে ফ্রেন্ডটা আছে তাকে দিলে, সে তখন কি করলো, ওই বইটা তার পরের জনকে পাস করলো, সে আবার পরের জনকে পাস করলো। এভাবে কিন্তু পর্যায়ক্রমে কি হলো, বইটা কোথায় চলে গেল, পিছনে তোমার যে বন্ধুটা আছে সেই বন্ধুর কাছে কিন্তু বইটা চলে গেল। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি তুমি জায়গা কোনো পরিবর্তন করেছো, করা নয়, তুমি কি করেছো, তুমি কিন্তু ওখানেই বসে আছো, কিন্তু বইটা কিন্তু ঠিকই তোমার বন্ধুর কাছে চলে গেছে। পরিবহন পদ্ধতির ক্ষেত্রেও ব্যাপারটা তাই। দেখো কণাগুলো, এই আমরা যদি বইটাকে কণা হচ্ছে কল্পনা করি, বা তোমাকে যদি কণা কল্পনা করি, তাহলে দেখো আর বইটাকে ধরো যে তুমি তাপ, তাহলে দেখো তোমার যেমন স্থান পরিবর্তন হয়নি, এখানে কণাগুলোরও কি হবে না, পরিবহন পদ্ধতিতে কোনো স্থান পরিবর্তন হবে না, কিন্তু তাপটা কি হবে, তাপটা ঠিকই একজনের কাছ থেকে আরেকজনের কাছে কিন্তু চলে যাবে, এক কণা থেকে আরেক কোণায় চলে যাবে। তেমনি দেখো বইটাও কিন্তু কি হচ্ছে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে কি হচ্ছে, আস্তে আস্তে একজনের হ্যান্ড থেকে আরেকজনের হ্যান্ড দিয়ে হ্যান্ড টু হ্যান্ড কিন্তু তোমার বন্ধু যে পিছনে আছে তার কাছে কিন্তু চলে যাচ্ছে। তাহলে দেখো পরিবহন পদ্ধতিতেও এভাবে কণার কি হচ্ছে, স্থান পরিবর্তন না করেও তাপটা সঞ্চালিত হয়ে যাচ্ছে। আশা করি পরিবহন পদ্ধতি সম্পর্কে তোমরা ক্লিয়ার একটা ধারণা পেয়েছো। এখন আমরা দেখি যে পরিচালন পদ্ধতি। এই যে পরিচালন পদ্ধতির কথা বললাম, এই পরিচালন পদ্ধতিতে কিন্তু সাধারণত কি হবে, যে আমাদের তরল এবং বায়ু পদার্থ রয়েছে, ভালো করে খেয়াল করে দেখো, তরল এবং বায়ু পদার্থে কি হবে, এই প্রক্রিয়া কি হবে, তাপ সঞ্চালিত হবে। তো আমি বলেছিলাম যে তোমার যখন প্রথমে দেখালাম তখন দেখলাম কি আমরা, যে পরিচালন যেটা পদ্ধতি আছে, নিচ থেকে আস্তে আস্তে কি হবে, উপরের দিকে তোমার কি হবে, তাপটা সঞ্চালিত হবে। তোমরা এখানে ভালো করে খেয়াল করে দেখো, নিচে কি করা হচ্ছে, এখানে একটা জার রয়েছে, জারের নিচে তাপ দেওয়া হচ্ছে, এখানে পানি রয়েছে। তো এই যে পানির যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, কতগুলো কি হচ্ছে, উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে নেমে আসছে। তার মানে তাপটা যখন নিচে তোমার দেয়া হচ্ছে, তখন নিচে যে পানির কণাগুলো রয়েছে সেগুলো উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত হলে কি হবে, সেটা হালকা হয়ে যাবে, আস্তে আস্তে সেটা কি হবে, উপরের দিকে উঠে যাবে। যখন উপরের দিকে উঠে যাবে তখন কি হবে, তাপমাত্রাটা কিছুটা কমে যাবে, আর তখন কি হবে, তখন ওটা কিন্তু আবার ভারী হয়ে যাবে ওই কণাগুলো, তখন সেটা আবার নিচে নেমে চলে আসবে। এভাবে পর্যায়ক্রমে কি হবে, উত্তপ্ত কণাগুলো উপরে যাবে, আবার শীতল যে কণাগুলো আছে সেগুলো নিচে নেমে আসবে। এভাবে পর্যায়ক্রমে উপর নিচ করতে করতে কিন্তু এই কণাগুলো স্থানান্তরিত হয়ে তাপ কি করবে, সঞ্চালিত করবে। তাই দেখবে যখন হয়তো পানি তুমি বয়ল করতে দিয়েছো, প্রথমে নিচে যে অংশ থাকবে সেটা উত্তপ্ত হবে, আস্তে আস্তে কিন্তু পুরো পানিটা যখন কণাটা কি হবে, তাপ সঞ্চালিত করে ফেলবে, তখন কিন্তু পুরো পানিটা কি হয়ে যাবে, বয়ল হয়ে যাবে এবং অনেক বেশি উত্তপ্ত হয়ে যাবে। তো এভাবে আমার কি হচ্ছে, পরিচালন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কিন্তু তাপ সঞ্চালিত হচ্ছে। তো দেখো আমরা পরিবহন দেখলাম, পরিচালন দেখলাম, এখানে কি দেখলাম, এখানে আমার যে কণাগুলো থাকছে সেটা কিন্তু স্থান পরিবর্তন করছে। পরিবহন পদ্ধতির মতো কি করছে না, নির্দিষ্ট একটা জায়গায় কণাগুলো থেকে যাচ্ছে না, বা সেখান থেকে তাপটা কি করছে না, একজনের কাছ থেকে আরেকটা কণাকে কি করছে না, পাস করছে না। এখানে কিন্তু কণাগুলো কি হচ্ছে, স্থানান্তর হচ্ছে। তাহলে পরিবহন আর পরিচালন দুই পদ্ধতিতে আমার কি হবে, মাধ্যমের প্রয়োজন হচ্ছে। আমি যখন
কঠিন পদার্থের মধ্যে দিয়ে যাচ্ছে তখনও আমার কি হচ্ছে, কঠিন পদার্থের এখানে মাধ্যম প্রয়োজন হচ্ছে। আবার পরিচালন পদ্ধতি যখন তরল বা বায়ু হতে হচ্ছে তখনও কিন্তু কি হচ্ছে, যে কোনো একটা জড় মাধ্যমের প্রয়োজন হচ্ছে। তাহলে পরিচালন পদ্ধতিটা আমরা দেখে নিলাম। এখন দেখো বিকিরণ পদ্ধতি, যেটা আমরা বলেছিলাম। তো বিকিরণ পদ্ধতিতে আমরা দেখেছিলাম কি, যে চারিদিকে আমার তাপটা কি হচ্ছে, পর্যায়ক্রমে চারিদিকে কি হচ্ছে, সঞ্চালিত হচ্ছে। তো তোমরা দেখো এই যে পরিবহন আর পরিচালন দেখলাম, তখন আমরা কি দেখলাম, বললাম যে জড় মাধ্যমের প্রয়োজন হবে, কিন্তু আমার যে বিকিরণ পদ্ধতি সেখানে কিন্তু কোনো জড় মাধ্যম নেই। মাধ্যম ছাড়াই কি হবে, এই যে বিকিরণ পদ্ধতিতে যে তাপ সেটা সঞ্চালিত হবে। তো তোমরা এখানে ভালো করে খেয়াল করে দেখো, এটা যদি এটা হচ্ছে একটা কি সূর্য, তো সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে তাপটা আসে ওটা কি নির্দিষ্ট এক জায়গায় বা নির্দিষ্ট শুধু সূর্য দেখা যাচ্ছে যেখানে আছে সেখান থেকে খারাপভাবে শুধু এক জায়গায় তাপ দিচ্ছে, তা কিন্তু না। সূর্যের তাপটা কি আমরা যেখানে যেভাবে থাকি না কেন সব দিকেই কি করে সমানভাবে পাই। এটা কিন্তু যে বিকিরণ পদ্ধতিতে যেহেতু চতুর্দিকে তাপ ছড়িয়ে যায়, সঞ্চালিত হয়, এর জন্য কিন্তু সব দিকে সমানভাবে তাপ হয়। তো সূর্য থেকে যে তাপটা আসে সেটাও বিকিরণ পদ্ধতিতে। আবার মনে করো যে তুমি কি করলে, কাঠে আগুন ধরালে। কাঠে যদি তুমি আগুন ধরাও, এখন তুমি দেখো ওই আগুনের যেখানে জ্বালিয়েছো সেটার উপরে যদি হাত দাও সেখানেও তুমি তাপ পাবে, পাশে যদি তুমি থাকো সেখানেও কিন্তু তাপ পাবে। তার মানে কি, এই যে বিকিরণ পদ্ধতি এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, কিন্তু চতুর্দিকে কি হচ্ছে, তাপটা কিন্তু সমানভাবে সঞ্চালিত হচ্ছে। তাহলে এই যে পরিবহন বললাম, পরিচালন বললাম এবং বিকিরণ, এই তিনটা যে আমি ক্লিয়ার একটা কনসেপ্ট দিলাম, আশা করি এখান থেকে তোমরা এদের মধ্যে যে পার্থক্য রয়েছে এবং যে তোমার যে বস্তুগুলোর মধ্যে সাধারণত কি হয়ে থাকে, এই তোমার তাপ সঞ্চালন হয়ে থাকে, এটা তোমরা ডিফারেন্সটা খুব ভালোভাবে কি করতে পারবে, করতে পারবে। তার প্রশ্ন যেভাবে আসুক না কেন, তোমাকে যেভাবে জিজ্ঞাসা করা হোক না কেন, আশা করি তোমাদের উত্তর দিতে কোনো সমস্যা হবে না। এখন দেখো আমরা ওখানে কি দেখলাম, বায়ু পদার্থ, কঠিন পদার্থ, তরল পদার্থের মধ্যে আবার মাধ্যমবিহীন কি করলাম, দেখলাম যে কি হচ্ছে, তাপটা সঞ্চালিত হচ্ছে। তো বিকিরণ পদ্ধতিতে যখন দেখলাম মাধ্যম ছাড়াই কি হচ্ছে, তাপটা সঞ্চালিত হচ্ছে, তেমনি দেখো এই যে আলো সঞ্চালনের কথা বলছি, মনে করে যে সূর্যের আলোটা আসছে, সূর্যের সাথে কি শুধু আমাদের তাপ আসছে তা না, সূর্য থেকে আমরা কি পাচ্ছি, সূর্য থেকে আমরা আলো পাচ্ছি। এটাতেও কিন্তু কি হবে, এই যে বিকিরণ যে পদ্ধতি আমরা দেখলাম কিছুক্ষণ আগে, বিকিরণ পদ্ধতিতে কি হবে, তাপটা সঞ্চালিত হবে এবং আলোটাও আসবে। তাহলে এই যে আমরা যে আলো সঞ্চালন দেখছি, এখানেও কিন্তু বিকিরণ পদ্ধতিতে যেহেতু আলোটা কি হচ্ছে, সঞ্চালন হচ্ছে, এই জন্য এখানেও কি হবে না, এখানেও আমার কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। তোমরা এখানে ভালো করে দেখো, এই যে এখান থেকে যে সূর্যের আলোটা আমরা পাচ্ছি, এখানেও কিন্তু কি হচ্ছে না, আমার কোনো মাধ্যম লাগছে না। আবার রাতে যখন চাঁদ উঠছে, চাঁদের যে আলোটা আসছে ওই ক্ষেত্রটায় আমার কি হচ্ছে না, কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না। এখন দেখো পদার্থের গঠন। তো এর আগে আমরা যে ক্লাস করেছিলাম সেখানে আমরা জেনেছিলাম পদার্থ কি, যার ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে কি করে, বাধা প্রদান করে, তাকে পদার্থ বলছি। তাহলে এই যে পদার্থের কথা আমরা বলছি, পদার্থগুলো আসলে কি নিয়ে গঠিত? দেখো পদার্থগুলো কি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত বা অণু, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে কি বলছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো হচ্ছে কি পদার্থ সৃষ্টিকারী পরমাণু। আর এই পরমাণুগুলো আবার একত্রিত হয়ে কি হচ্ছে, অণু গঠিত হচ্ছে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ H2O, তাই না? তো এই যে H2O রয়েছে, এটা কি, এটা হচ্ছে পানির সংকেত। তাহলে পানির সংকেতের কথা আমি কি বললাম, H2O। তাহলে যে পানি আমরা পান করছি, পানি বিভিন্ন কাজে ইউজ করছি, তো পানির একটা রাসায়নিক সংকেত আমরা দেখে নিলাম। তো পানিও তো একটা পদার্থ, তো এই পানি যে একটা পদার্থ, এটাও দেখো কি, এটাও অনেকগুলো কি অণু পরমাণুর সমন্বয়ে গঠিত। তো তোমরা এখানে একটা ভালো চিত্র দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ H, এখানেও দেখতে পাচ্ছ H, আর এখানে দেখতে পাচ্ছ কি O। তো H অর্থ আসলে কি হাইড্রোজেন, আর ওটা কি, ওটা হচ্ছে অক্সিজেন। তার মানে দুইটা দেখো, দুইটা হাইড্রোজেন মিলে আর একটা অক্সিজেন মিলে কিন্তু কি হচ্ছে, আমার এই যে H2O যে পানি, সে পানিটা গঠিত হচ্ছে। এখানে মূলত আমরা কি দেখাতে চেয়েছি, যে পদার্থ যে বিভিন্ন অণু বা পরমাণু নিয়ে গঠিত, সেটাই তোমাদের এই চিত্রে দেখাতে চেয়েছি। তাহলে দেখো আমরা যে গোল গোল অংশগুলো দেখছি, এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা কি পরমাণু বা অণু কল্পনা করি, তাহলে দেখো এই পানির গঠনটা আমরা খুব সহজে কিন্তু বিশ্লেষণ করতে পারলাম। তাহলে এই যে পদার্থ সৃষ্টিকারী যে অণু আছে সেটা দেখলাম, পরমাণু কি, এখান থেকে আশা করি তোমরা পরমাণু কি সেটাও তোমরা ক্লিয়ার ধারণা পেয়েছো। সংজ্ঞা আসতে পারে অণু কি বা পরমাণু কি, তখন কিন্তু সুন্দর করে কি করতে হবে, গুছিয়ে লিখতে হবে। এখন
এই যে পদার্থ, এই পদার্থ তিনটা অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল এবং হচ্ছে কি বায়বীয়। তো এই যে পদার্থগুলো তিনটা অবস্থায় থাকবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? এই যে আমরা কিছুক্ষণ আগে অণুগুলো দেখলাম, অণুগুলো কিভাবে সাজানো আছে এবং অণুগুলোর বন্ধন কিভাবে আছে সেটার উপর ডিপেন্ড করে। তোমরা এই যে ছবিটাকে দেখো, এই যে অণুগুলো কিভাবে একে অপরের সাথে, এখানে দেখতে পাচ্ছ এই যে চিহ্নগুলো, এটাতে বোঝাচ্ছে যে একে অপরের সাথে কেমন বন্ধনের মাধ্যমে কি আছে, যুক্ত আছে। তো এই যে বন্ধনগুলো, এগুলো সম্পর্কে তোমরা বড় ক্লাসে জানবে, জাস্ট আমি এটা কি করলাম, তোমাদের একটা ধারণা দিলাম। তো দেখো এই যে বললাম যে অণুগুলো কিভাবে সাজানো আছে এবং এদের মধ্যে যে বন্ধন সেটা কিভাবে আছে সেটার উপর ডিপেন্ড করছে কি পদার্থ কোন অবস্থায় থাকবে। তোমরা ভালো করে পাশে খেয়াল করো, এখানে প্রথমে দেখো সলিড বা হচ্ছে কঠিন যে অবস্থা রয়েছে, এখানে আমরা মূলত পানি হচ্ছে যে অণু সেটাকে বা পানির একটা পদার্থ ধরে সেটাকে আমরা কি করছি, বিশ্লেষণ করেছি। তো দেখো কঠিন পদার্থে কি হচ্ছে, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো দেখছো গোল গোল বলের মতো হয়ে আছে, এটা দ্বারা কিন্তু আমরা কি বোঝাচ্ছি, যে পদার্থ সৃষ্টিকারী যে কণাগুলো রয়েছে সেগুলোকে বোঝাচ্ছি। তো দেখো এই অণুগুলো, এই যে পানি যখন কঠিন অবস্থায় আছে, বরফ অবস্থায় আছে, তখন দেখো অণুগুলো একে অপরের সাথে কিভাবে সংযুক্ত রয়েছে, মাঝখানে কিন্তু তেমন কোনো ফাঁক নেই, পরস্পরের সাথে কি হচ্ছে, খুব একবার দৃঢ়ভাবে বন্ধন কি হচ্ছে, আবদ্ধ আছে। এরপরে দেখো যখন পানি তরল অবস্থায় থাকছে, তখন এই যে লিকুইড অবস্থায় যখন থাকছে, তখন দেখো এই যে গোল গোল যে অংশগুলো আমি বললাম যে পানি হচ্ছে অণু, তো অণুগুলোর মাঝে দেখো একটু কিন্তু ফাঁক রয়েছে, এখানে হালকা ফাঁক রয়েছে, এখানে হালকা ফাঁক রয়েছে। তার মানে কি এইখানে কিন্তু বন্ধনটাও কি হয়েছে, অনেকটা হালকা হয়ে গেছে এবং পদার্থের যে অণুগুলো রয়েছে, অণুগুলো একে অপরের কাছ থেকে কি হয়েছে, দূরে অবস্থান করছে। এরপর দেখো গ্যাসীয় অবস্থা, যখন জলীয় বাষ্প আকারে উঠে যাচ্ছে তখন যে অবস্থাটা, গ্যাসীয় অবস্থায় দেখো এই যে অণুগুলোর অবস্থা দেখো, এটার সাথে কম্পেয়ার করে দেখো অনেক দূরে দূরে কিন্তু অবস্থান করছে, ফাঁকাটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তাহলে আমরা তিনটা যদি কম্পেয়ার করে দেখি, তাহলে এই যে আমরা বললাম যে অণুগুলো কিভাবে সাজানো আছে এবং সেটার বন্ধন হচ্ছে কিভাবে আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা পদার্থকে কি দেখছি, তিন অবস্থায় থাকতে পারে। তাহলে দেখো তিনটা ভালো করে কম্পেয়ার করে দেখো, এটা কতটা কাছে, এটা একটু দূরে, এটা কিন্তু আরো দূরে অবস্থান করছে। তাহলে দেখো যখন হচ্ছে পানিটা কঠিন অবস্থায় থাকছে তখন এরকম বরফ অবস্থায় থাকবে, পানি যখন তরল অবস্থায় থাকছে তখন কি করছি, আমরা পানির উপযোগী বা ব্যবহার্য কাজে ব্যবহার করছি। আর এখানে দেখো পানিটাকে যখন গরম করা হবে, গরম করলে কি হবে, পানিটা তরল পদার্থটা ফুটতে থাকবে, ওই যে পরিচালন পদ্ধতিতে কি হবে, তাপটা সঞ্চালিত হবে, হয়ে দেখো এখানে জলীয় বাষ্প আকারে উঠে যাচ্ছে। এটাই কিন্তু কি পানি হচ্ছে বায়বীয় অবস্থা। তো আজকের ক্লাস আমাদের এতটুকু ছিল, আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা শুনেছো এবং দেখেছো। আর তোমাদের এটা যেহেতু তোমরা এর আগেও ক্লাস করেছো, তাই আমার মনে হয় না কোনো সমস্যা থাকলেও সেটা আর থাকবে এই ক্লাসটা করার পরে। তো মূল্যায়নে কিছু প্রশ্ন রয়েছে, আমরা দেখছি মূল্যায়নে কি কি প্রশ্ন রয়েছে। প্রথমে দেখা রয়েছে পদার্থ কি দিয়ে তৈরি, তাহলে পদার্থ কি দিয়ে তৈরি, পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যেটাকে আমরা কি বলছি, অণু বলছি। বায়ু প্রবাহে কোন শক্তি থাকে, বায়ু প্রবাহে কোন শক্তি থাকে, বায়ু প্রবাহে যান্ত্রিক শক্তি থাকে। আমরা গতদিনও এটা করেছিলাম গত ক্লাসে। এরপরে দেখো কোন পদার্থের বন্ধন সবচেয়ে দৃঢ়, তার মানে যেটা কণাগুলো সবচেয়ে কাছাকাছি থাকবে সেটার কিন্তু কি হবে, দৃঢ় হবে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে যেহেতু অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করছে, তার মানে কি হবে, কঠিন পদার্থের বন্ধন সবচেয়ে দৃঢ় হবে। তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি কি, তাহলে তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি কি, পরিবহন, পরিচলন আর বিকিরণ। দেখো আগামী দিন তোমাদের এই পঞ্চম অধ্যায় পদার্থ ও শক্তির 34 থেকে 36 পৃষ্ঠা এবং 38 থেকে 39 পৃষ্ঠার উপরে কি হচ্ছে, তোমাদের টপ লিস্ট রয়েছে। আশা করি টপ লিস্টটা ভালোভাবে দিবে এবং হোয়াটসঅ্যাপে আমাদের যে সলভ যাচ্ছে সেই সলভের সাথে অবশ্যই মিলিয়ে দিবে, পাশে বেশি বেশি চর্চা করবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।